সবাই কেমন আছো? পেন খাতা নিয়ে রেডি তো? আজকে পাটিগণিতের একটা টপিক নিয়ে তো আলোচনা হবে। তো আলোচনা হবে একটা কফি শপ নিয়ে, যেটা দুজন বন্ধু মিলে প্ল্যান করছে খোলার। তারা কারা? দুজন বন্ধু, রমেশ আর সমীর। এরা দুজন বন্ধু মিলে অনেক প্ল্যান করছে যে একটা কফি শপ খুললে কেমন। অনেক ভাবনার পরে সমীর ঠিক রিস্ক নিতে ভরসা পেল না। রমেশ 10,000 রুপিস ইনভেস্ট করে কফি শপটা খুলেই ফেললো। 2 মাসে কফি শপটা বেশ ভালো চলতে শুরু করলো। সমীরের এখন ইচ্ছা যে সেও বিজনেসটা জয়েন করে। তো সমীর কি করলো, 2 মাস পর এই বিজনেসে জয়েন করলো। সে একই টাকা দিয়ে জয়েন করলো। আচ্ছা, এবার তোমাদের কাছে প্রশ্ন, দুজনে তো বিজনেসটা শুরু করলে, এবার দেখা গেল 1 বছর পর ওই বিজনেস থেকে, কফি শপের যে বিজনেসটা দুজনে মিলে খুলেছে, প্রায় 1,10,000 টাকা প্রফিট হয়েছে, লাভ হয়েছে। প্রশ্ন হচ্ছে, রমেশ আর সমীর এখন এই লাভের টাকা তো ভাগ করে নেবে। তাহলে প্রশ্ন হচ্ছে, রমেশ আর সমীর, রমেশকে আর দিয়ে আর সমীরকে এস দিয়ে বলছি, এই লাভের টাকাটা কি সমানভাবে ভাগ হবে? তোমাদের কি মনে হয়, সমানভাবে ভাগ হওয়া উচিত? হ্যাঁ, নিশ্চয়ই তোমরা বলছো যে না, সমীর তো একটু পরে জয়েন করলো, তাহলেও সে একই টাকা কি পাবে? কিন্তু দুজনেই তো 10,000 রুপিস দিয়েছে, দুজনেই 10,000 টাকা করে দিয়েছে। কিন্তু দুজনে 10,000 টাকা দিলেও 10,000 টাকা রমেশ বেশি সময়ের জন্য দিয়েছে। অর্থাৎ আমরা যদি 12 মাসের হিসাব করি, তাহলে রমেশ কত টাকা দিয়েছে? 10,000 রুপিস, 12 মাসে 1,20,000 টাকা। সেখানে সমীর 2 মাস পরে জয়েন করাতে সে কিন্তু 10 মাসের জন্য টাকা দিয়েছে, 1,00,000 টাকা। তাহলে এইবার একটু বোঝা যাচ্ছে না যে একজন 1,20,000 টাকা দিয়েছে, সেই হিসাবে একজন 1,00,000 টাকা দিয়েছে, কারণ কত সময় ধরে ওই মূলধনটা ছিল সেইখানে রমেশ একটু এগিয়ে আছে। তাহলে যদি সঠিকভাবে লভ্যাংশ ভাগ করতে হয়, তাহলে কিন্তু যদি আমাদের লভ্যাংশকে সঠিকভাবে ভাগ করতে হয়, তাহলে কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা এই মূলধনের অনুপাতে, অর্থাৎ রমেশ আর সমীরের যে মূলধনের অনুপাত, এই হিসাবে যদি আমরা, অর্থাৎ 6:5, এই অনুপাতে তারা কিন্তু মূলধনের অনুপাত, তাহলে মূলধনের অনুপাতে যদি আমরা এবার তাদের যে লাভ হয়েছে সেটা ভাগ করি, তাহলে কিন্তু সেটা ঠিকঠাক হবে। তাহলে রমেশ একটু বেশি টাকা পাবে, যেটা ঠিক না? তোমাদেরও তাই মনে হচ্ছে, কারণ রমেশ তো একটুখানি রিস্ক বেশি নিয়েছিল, বেশি দিন ধরে টাকাটা রেখেছিল। তাহলে তার ক্ষেত্রে লভ্যাংশটা ঠিকভাবে সে পাবে যদি আমরা সময়টাকেও এখানটায় বিচারের মধ্যে নিয়ে আসি। তাহলে সময়টাকে আমরা যেহেতু এখানে নিয়ে আসলাম, তাহলে আমাদের এক্ষেত্রে দেখো, এই কফি হাউসের এই গল্পটায় দুজনের কফি হাউস তো প্রফিটেবল হয়ে গেল, দুজনের মধ্যে আর ঝামেলাও থাকলো না, কারণ ভাগাভাগিটাও ঠিক হলো। এই ভাগাভাগিটা করতে গেলে যেটা আমরা জানলাম, টপিকটা হচ্ছে অংশীদার কারবার, পার্টনারশিপ বিজনেস। অর্থাৎ এমন একটা বিজনেস যেখানে একের অধিক পার্টনার, যারা ধরো বিজনেসটা করতে চায়, তারা যুক্ত হয়েছে এবং তারা তাদের মূলধন, যে যতটা মূলধন পেরেছে দিয়েছে, এবং সেই মূলধনটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বিজনেসে ছিল। তাহলে তার উপর ভিত্তি করে কিন্তু বিজনেস মানেই তো সেখানে লাভ বা ক্ষতি হবে। তাহলে লাভ বা ক্ষতি কিভাবে বন্টিত হবে তাদের মধ্যে, সেটা ডিসাইড করবে তাদের মূলধন কতদিন ধরে ওই ব্যবসায় ছিল, তার অনুপাতের উপরে। তাহলে যেটা আমাদের এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা অংশীদার কারবারের কনসেপ্টে অংশীদারকে, যারা যারা পার্টনার, এবং এই লভ্যাংশ বন্টনের ক্ষেত্রে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে শুধুমাত্র মূলধন নয়, যে কে কত টাকা দিল, তার সাথে সময়, যে কতক্ষণ ধরে ওই মূলধনটা। তাহলে এই মূলধন আর সময়ের উপর ভিত্তি করে আমরা যেটা বার করতে পারবো, যেটা আগের বার দেখলাম আমরা, যে অ্যাকচুয়ালি তারা যে অ্যামাউন্টটা, যে পরিমাণ টাকা ওই ব্যবসায় এফেক্টিভলি ইনভেস্ট করেছে এই অংশীদাররা, তার অনুপাতেই কিন্তু মূলধনের অনুপাতে, কিন্তু মূলধনের অ্যামাউন্টটা না, তাহলে মূলধনের এবং সময়ের সাথে মিলিয়ে আমরা যখন পাবো এফেক্টিভ লভ্যাংশ বন্টনে, কিন্তু দুটোই খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, যে কতটা মূলধন আছে আর কতটা সময়, দুটোই আমরা খেয়াল করবো। তাহলে আমরা যদি দেখি যে এর যেভাবে আমরা বার করলাম যে অনুপাতের সাহায্য নিই, যে কারোর যদি মূলধন X টাকা, তিনজনে XYZ টাকা দিয়েছে, লাভ হয়েছে P টাকা, তাহলে P টাকা ভাগ হতে গেলে কিন্তু এই অনুপাতের উপরে সবাই টাকাটা পাবে। অর্থাৎ আমরা যে উদাহরণটা নিয়েছিলাম সেখানেও দেখো, এই যে 6:5,
এই অনুপাতটা আমরা বার করেছিলাম, এই 6:5 অনুপাতে রমেশের যে লভ্যাংশ ছিল 1,10,000 টাকা টোটাল প্রফিট ছিল, সেক্ষেত্রে 6/6+5 এইটা হচ্ছে রমেশের ক্ষেত্রে ছিল 6/11 অর্থাৎ প্রায় 60,000 টাকা, এবং সমীরের ক্ষেত্রে ছিল কিন্তু একইভাবে 5/11 অর্থাৎ 50,000। তো এই অনুপাতটা এখানে খুব ইম্পর্টেন্ট। এই যে অনুপাতটার কথা বলা হচ্ছে, যে তারা যে অনুপাতে ইনভেস্ট করেছে সেই অনুপাতেই লভ্যাংশ বন্টিত হবে, এবং তার ফর্মুলাটাই আমরা এখানে কিন্তু দেখব। এবং যে সময়ের জন্য তাদের টাকা ইনভেস্টেড থাকবে, সময় এবং মূলধন দুটোকেই কিন্তু আমাদের কনসিডার করতে হবে। একটা উদাহরণ নিয়ে এটা আমাদের আরো বেশি ক্লিয়ার হবে। তাহলে আমরা দেখলাম যে কেন অংশীদার কারবার দরকার। আজকের দিনে তোমরা দেখছো আমরা বন্ধুরা মিলে বিভিন্ন পার্টনারশিপ বিজনেস তৈরি হচ্ছে। এই পার্টনারশিপ বিজনেস যখন তোমরা করবে, তখন কিন্তু তোমাদের মধ্যে লভ্যাংশের হিসাব বা লাভ ক্ষতির হিসাব কিভাবে বন্টিত হবে সেইটা কিন্তু জানা খুব দরকার। তো এখানেই কিন্তু অঙ্ক আমাদের জীবনের প্রতিটা ধাপে মিলে গেছে এবং ওটা মিশে আছে, খালি বার করতে হবে, তোমাদেরকে নজর রাখতে হবে সেটা কোথায়, এবং সেই অ্যাপ্লিকেশনটা, সেই প্রয়োগটা শিখে নিতে হবে। তাহলেই কিন্তু অঙ্ক তোমাদের সাথে কথা বলবে। এই অঙ্কটায় দেখো বলেছে এবিসি একটা ব্যবসা শুরু করেছে এবং টোটাল মূলধনের পরিমাণটাও বলে দেওয়া হয়েছে এখানে, কিন্তু এখানে মূলধন আলাদা আলাদা সবার, কারণ এ বি অপেক্ষা 20,000 টাকা বেশি দেয় এবং বি সি অপেক্ষা 20,000 টাকা বেশি দেয়। তাহলে সব থেকে কম কে দিয়েছে সেখান থেকে শুরু করা যাক। ধরি সি এর মূলধন এক্সট্রা, তাহলে বি কত টাকা দিয়েছে, x+20,000। এ বি এর থেকেও আরো 20,000 বেশি দিয়েছে, তাহলে এ দিয়েছে। প্রশ্নানুসারে দেখো তারা টোটাল কত টাকা মূলধন নিয়ে কাজ শুরু করেছে, এইটা x+20,000 প্লাস x+40,000, এদের যোগফল 1,80,000 বা 3x। সিম্পলিফাই করছি আমরা, বা 3x, x এর মান হচ্ছে 40,000। তাহলে এই x, তাহলে আমরা যদি বলি এ বি সি এর ক্যাপিটাল মূলধন কত ছিল, সি দিয়েছে কত টাকা 40,000, তাহলে বি 20,000 টাকা বেশি দিয়েছে, তাহলে 60,000, আর এটার থেকে আরো বেশি দিয়েছে এ 20,000। তাহলে এদের মূলধনটা কিন্তু আলাদা ছিল। তাহলে লভ্যাংশ বন্টনের অনুপাত কিসের উপর নির্ভর করবে, এর অনুপাতের উপর। তাহলে এই এখানে আমরা সেটাই দেখেছি যে এই লভ্যাংশ কিন্তু এই অনুপাতে বন্টিত হবে, তাই তো। তাহলে এক্ষেত্রে এ বি সি এদের যে লভ্যাংশ আমরা দেখছি এ বি সি, সুতরাং তাহলে এদের মূলধনের অনুপাতটা কত, A/B/C যদি আমরা বার করি, দেখো 8:6:4, তাহলে এই অনুপাতে কিন্তু তারা টাকা দিয়েছিল। তাহলে টোটাল এবার প্রশ্ন হচ্ছে তিনজন এই টাকাটা যদি তাদের লভ্যাংশ হয়, তাহলে তিনজনের মধ্যে ভাগ করো, তাহলে এর লভ্যাংশ কত হবে। টোটাল লভ্যাংশের পরিমাণটা দেখো 1,08,000 টাকা ইন্টু 4/4 প্লাস 3 প্লাস 2, 1,80,000 ইন্টু 4/9, 4,800। একইভাবে বি এর লভ্যাংশ, তাহলে একইভাবে আমরা বলতে পারি এটা 3/9, 3,600। সি এর লভ্যাংশ একইভাবে, যেটা ফর্মুলার প্রয়োগটা এইখানটায় দেখো, এই যে 4/9 এই রেশিওটা সবার জন্য আলাদা আলাদা হয়ে যাচ্ছে, যাতে একটা জাস্টিস ঠিকঠাক ভাবে এদের মধ্যে ভাগ করা যেতে পারে এবং কারোরই সেক্ষেত্রে দুঃখ হবে না, কারণ যে কম টাকা ইনভেস্ট করেছে সে কম টাকা পাচ্ছে 1,200-2,400। তাহলে এদের যে টাকা এর পেয়েছে এত টাকা, বি লভ্যাংশ থেকে পেয়েছে 3,600, আর সি পেয়েছে এত টাকা। তাহলে প্রবলেমটা দেখো আমরা কিভাবে সলভ করলাম। প্রথমে আমরা বার করলাম এই রেশিওটা, স্টেপ 1, ঠিক আছে। স্টেপ 2 হচ্ছে এই রেশিওটা যখন আমরা পেলাম প্রবলেম থেকে সাব স্টেপে, তার বেসিসে আমরা প্রত্যেকের লভ্যাংশগুলো আলাদা করে বার করছি। তাহলে এইটা আমাদের ফার্স্ট স্টেপ, যেখানে আমরা এটা বুঝতে পারলাম যে মূলধন তারা যতটা নিয়োগ করেছে সেই অনুপাতে কিন্তু তারা লভ্যাংশ পাচ্ছে। পরের প্রবলেমটা আমরা দেখি। এখানে দেখো দুই বন্ধু সুজিত আর চন্দন যথাক্রমে 6,000 টাকা আর 5,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেছে। তো আমাদের কফি যে প্রবলেমটা ছিল কফি শপে, রমেশ শুরু করে দিয়েছিল, তার কিছুদিন পরে সমীর জয়েন করেছিল। এরকম এখানে ঘটেছে, দুজন বন্ধু মিলে একটা ব্যবসা শুরু করেছে, তার কিছুদিন পরে আরেক বন্ধু এসে সে 6,000 রুপিস দিয়ে ব্যবসায় অংশীদার হলো। তাহলে সে যখন টাকা দিল সেও একটা পার্টনার হলো। এবার 1 বছর
পরে যে 15,000 রুপিস লাভ হয়েছে, আর প্রদীপ তাতে 4,000 রুপিস লভ্যাংশ হিসেবে পেয়েছে। তাহলে প্রদীপ কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছে? তাহলে দেখা যাক আমরা কিভাবে এটা বার করবো। ধরা যাক আমরা এখানে ধরি 1 বছরের এই 1 বছরের লাভের কথা বলা হয়েছে। তাহলে 1 বছরে কার কত টাকা ইনভেস্টেড ছিল সেটা আমাদের দেখতে হবে। তাহলে আমরা প্রথমে ধরে নিই যে প্রদীপ, ধরা যাক প্রদীপ এক্স মাস পরে ব্যবসায় যোগ দিয়েছে। তাহলে প্রদীপ যেহেতু এক্স মাস পরে ব্যবসায় যোগ দিয়েছে, তাহলে আমরা দেখি মূলধনের অনুপাতগুলো দেখি। তাহলে সুজিতের মূলধন, তাহলে 1 মাস হিসাবে যদি ধরি তাহলে 6,000 টাকা 12 মাসে ধরেছিল, তাহলে 72,000। চন্দনের মূলধন 5,000 করে 12 মাস ছিল, 60,000। আর প্রদীপ যে সবার পরে জয়েন করেছে তার মূলধনটা আমরা যেহেতু মাসটা পুরোপুরি জানি না যে কত মাস পরে জয়েন করেছে, তাহলে এটা একটা কিভাবে আসবে আমাদের কাছে, যে 6,000 রুপিস দিয়েছে কিন্তু কত মাসের জন্য, 12 মাস, 12 মাইনাস এক্স মাসের জন্য। তাহলে আমরা এখান থেকে তিনটে জিনিস পেয়ে গেলাম। তাহলে এখন আমরা জানি যে লভ্যাংশ মূলধনের অনুপাতে বন্টিত হবে, লভ্যাংশ মূলধন নিয়োজিত মূলধনের অনুপাতে বন্টিত হবে। তাহলে সেক্ষেত্রে আগে মূলধনের অনুপাতটা আমরা বার করি। তাহলে মূলধনের অনুপাত গুলো একটু বার করে নিই। নিয়োজিত মূলধন অনুপাত যদি দেখি 72,000 is to 60,000 is to 6,000, 12 minus 12 is to 10 is to 12 minus। তাহলে খুব আমরা বুঝতেই পারছি এইটা প্রদীপের পার্ট। তাহলে 15,000 টাকা লাভ হলে, যদি 15,000 লাভ হয়, তাহলে প্রদীপের লভ্যাংশ অর্থাৎ প্রফিটের অ্যামাউন্ট কত হওয়া উচিত, 15,000 ইন্টু এবার আমরা কি করব, এই রেশিওটা অর্থাৎ 12 মাইনাস 8 বাই 12 প্লাস 10 প্লাস 12 মাইনাস 8, অর্থাৎ 15,000 ইন্টু 12 মাইনাস 6 বাই 34 মাইনাস 8। এইটা হলো লভ্যাংশ। এবং লভ্যাংশটা দেখো এখানে বলে দিয়েছে যে প্রদীপ 4,000 টাকা লভ্যাংশ হিসেবে পেল। তাহলে দেখা যাচ্ছে আশা করি প্রশ্নানুসারে এইটা কিন্তু 12 মাইনাস 8 বাই 34 মাইনাস 8 ইজ ইকুয়াল টু 4,000। কত টাকা পেল? এখানে ক্যান্সেল আউট হচ্ছে, 15 ইন্টু 12 মাইনাস 8 ইজ ইকুয়াল টু 4 ইন্টু 34 মাইনাস 8 বা 180 মাইনাস 15 ইকুয়াল টু 136 minus 4. 15x minus 11x is equal to 180 minus 136 বা আমাদের এখানে 4x is equal to 44। সুতরাং দেখো এখানে তাহলে আমরা দেখেছি কত মাস পরে ব্যবসা, জাস্ট কারেক্ট করে নিচ্ছি, তোমরা কারেক্ট করে নিও। এখানটায় দেখো 11x, x এর মান 4। এখান থেকে আমরা পাচ্ছি, ক্যালকুলেশনটা করো তোমরা নিজেদের মতো করে। তাহলে এই ক্যালকুলেশনের পরে x ইকুয়াল টু 4, তাহলে আমরা এটুকু বুঝতে পারছি যে এখানে প্রদীপ কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল। সুতরাং প্রদীপ 4 মাস পরে, 4 মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল। তাহলে এখানে আমরা যদি স্টেপ ওয়াইজ যেভাবে করলাম প্রবলেমটা সেটা একটু সামারি করি, যে প্রথমেই আমরা বার করলাম এই স্টেপটার মধ্যে দিয়ে যে প্রত্যেকের মূলধনের অনুপাত, যেটা তারা মূলধন কতটা দিয়েছে। তারপরে স্টেপ 2 তে বার করলাম যে মূলধনের অনুপাত কত, এবং মূলধনের অনুপাত যেই আমাদের বেরিয়ে গেল তখন নিয়োজিত মূলধনের অনুপাতে যেহেতু তাদের লভ্যাংশ বন্টিত হবে, তাহলে আমাদের এক্ষেত্রে লভ্যাংশ বন্টনটা কিন্তু এই ফর্মুলা মেনে আমরা করলাম। এবং তারপরে আমরা যেটা করলাম, এটা প্রশ্নানুসারে আমরা ফর্মুলাটাকে অ্যাপ্লাই করলাম এবং আমাদের আনসারটা মেনে বেরোলো। দেখো এটা হচ্ছে পুরো প্রবলেমটা। আমরা শুরু করেছিলাম এখান থেকে, অ্যান্ড আমরা ধীরে ধীরে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 অ্যান্ড স্টেপ 4 করে আমাদের স্ক্রিন সাইজের সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি, করে আমরা পেলাম। তো তোমাদের দরকার হলে তোমরা একটুখানি রিওয়াইন্ড করে ভিডিওটা দেখো যে স্টেপ গুলো আমরা কিভাবে এখানে করলি। এখানে এটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা তোমাদের অ্যাপ্রিসিয়েট করতে পারা উচিত, যে যতক্ষণ মূলধনটা ব্যবসায় রেখেছে তাই লভ্যাংশের সময় কিন্তু সে সেই বেনিফিটটা পাচ্ছে, মানে তার লভ্যাংশের পরিমাণটা বেশি হচ্ছে। আরেকটা প্রবলেম দেখি, দীপু, রাকেয়া ও মেঘা তিনটে, আমরা এটা একটু সংক্ষেপে তোমাদের জন্য করছি, তোমরা ডিটেলে লিখে করবে। এবং এক্ষেত্রে আমাদের যে স্ট্যান্ডার্ড সেখানে তোমাদের প্রত্যেকটা জিনিস লিখে আমাদের করতে হবে, যে মূলধন কতটা তারা নিয়োগ করেছে, তাদের মূলধনের পরিমাণ অনুযায়ী তাদের লভ্যাংশের পরিমাণ। তো এক্ষেত্রে দেখো দীপু, রাকেয়া
আর মেঘা, তিনজনের কথা বলা। তিনজনে দীপু 6,500 টাকা, রাকেয়া 5,200 টাকা, আর মেঘা সব থেকে বেশি 9,100 টাকা ইনভেস্ট করেছেন। তা বোঝাই যাচ্ছে যে যদি লাভ হয় তাহলে মেঘার বেশি লাভ থেকে বেশি প্রফিট পাওয়া উচিত। লাভের লভ্যাংশ, লাভের যে অংশটা সে পাবে সেটা বেশি হওয়া উচিত। এবং সেটা করতে গেলে আগে আমরা এই অনুপাতটা বার করি। অনুপাত 5:4:7, 13 দিয়ে সব করে ডিভাইড করা যায়, তো 13 দিয়ে আমরা করবো। দেখো এটা তো পাওয়া গেল মূলধনের অনুপাত। এবার তারা একটা ব্যবসাটা করার সময় একটা প্ল্যান করেছিল যে যা আমাদের লাভ হবে তার একটা অংশ আমরা সমানভাবে ভাগ করে নেব। তাহলে কতটা পার্ট তারা সমানভাবে ভেবেছিল? 2/3। তাহলে টোটাল লভ্যাংশের মধ্যে তারা একটা পার্ট, তার দুটো পার্ট তারা করেছিল। 2/3 তারা বলেছিল সমানভাবে হবে, আর বাকি 1/3 কি অনুযায়ী হবে? মূলধনের অনুপাতে হবে। এটা তারা ডিসিশন নিয়েছিল। তাহলে এই ডিসিশন যেহেতু তারা ব্যবসার আগে নিয়েছিল, সেটাকে সম্মান জানাতে তাহলে তাহলে সমান ভাবে ভাগ হবে কতটা টাকা ইন্টু 2/3। সুতরাং প্রত্যেকে পাবে, এটা সমানভাবে ভাগ হচ্ছে 9600/3। তাহলে এই যে অ্যামাউন্টটা হলো এটা সবাই পাবে। এবার প্রশ্ন হচ্ছে কে কত টাকা লভ্যাংশ হিসাবে পাবে ফাইনালি। তাহলে এটা তো ফিক্সড পাবেই, আরেকটা পার্ট তারা লভ্যাংশ হিসাবে পাবে। তাহলে সেটা যদি সরাসরি আমরা দেখি যে সমানভাবে যতটা বন্টিত হয়েছে, আর এবার আমরা দেখি মূলধনের অনুপাতে বন্টিত হবে কতটা অ্যামাউন্ট? 1/5। তাহলে এবার আমরা সবারটা দেখতে দীপুর থেকে শুরু করি। দীপু, রাকেয়া, দীপুর প্রাপ্য লভ্যাংশ। তাহলে লভ্যাংশ একটা ফিক্সড পার্ট আছে, সেটা কোনটা? এই যে 3,200টা প্লাস সে এই 4,800 টাকা যেটা প্রফিট অনুযায়ী পাওয়া যাবে, সেখানে সে কিভাবে পাবে? দীপু ইন্টু 5/5 প্লাস 4+7। এই পার্টটা একটু ভালো করে দেন। দুটো পার্ট আছে দীপুর প্রাপ্ত টাকায়, একটা তো ফিক্সড পার্ট যেটা সবাই পাবে। এবার লভ্যাংশ অনুযায়ী এত টাকা বন্টিত হয়, তার কত পার্সেন্ট কতটাও পাবে সেটা কিন্তু এই অনুপাতে, যেটা আমরা জানি যে তার প্রাপ্য 5/5 প্লাস 4+7। তাহলে এক্ষেত্রে ক্যালকুলেট করে দেখি কত হচ্ছে। 3200 প্লাস 00, তাহলে 4,700 টাকা দীপুর প্রাপ্য লভ্যাংশ। তাহলে একইভাবে এবার বাকিদেরটা আমরা দেখি। রাকেয়া আর মেঘা। রাকেয়া এই পার্টটা একটা যখনই তোমার হয়ে যাবে বাকিগুলো কিন্তু খুব সোজা হয়ে যায়, কারণ তোমরা প্যাটার্নটা বুঝে গেছো। 3200 প্লাস 4800 ইন্টু 4/16। এক্ষেত্রে কত হবে? 3200। আর রইল মেঘার প্রাপ্য লভ্যাংশ 3200 প্লাস 4800 ইন্টু 7/16, 3200, 3200 টাকা। আর এখানটায় 5। তাহলে আমরা এক্ষেত্রে দেখলাম যেটা ভেবেছিলাম যে মেঘা 5,300 টাকা পেল, রাকেয়া 4,400 টাকা পেল, আর দীপু পেল 4,700 টাকা। এদেরকে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু 14,400 টাকা যেটা টোটাল প্রফিট হয়েছে সেইটাই আমরা পাবো। এবং এটাও থেকে প্রমাণ হলো যে সব থেকে বেশি টাকা দিয়েছিল সে কে ছিল? এই বিজনেসে মেঘা, তাই তার টাকার পরিমাণ সব থেকে বেশি। তারপরে দিয়েছিল দীপু, তারপরে সেকেন্ড পজিশনে সে। সেইভাবে যদি দেখো, আর রাখিয়া তারপরে পেয়েছে, কারণ এটা তাদের মূলধনের অনুপাতে রয়েছে। তো মূলধন যে বেশি সময় রেখেছিল, তো যেহেতু একটা ফিক্সড পার্ট ছিল প্লাস লভ্যাংশ অনুপাতে ছিল, তার এই টাকাটা তারা পাবে। তাহলে এই হলো যেটা জানতে চেয়েছে আমাদের কাছে, যে কে কত টাকা লভ্যাংশ পাবে নির্ণয়। তাহলে এক্ষেত্রে স্টেপ গুলো আরেকবার আমরা একটু জাস্ট রিভিউ করে নিই। যে আমরা প্রথমেই কিন্তু এক্ষেত্রে আমরা অনুপাতটা বার করছি। স্টেপ 1 অনুপাত বার করলাম, এবং এই অনুপাত বার করার পরে যেটা ইম্পর্টেন্ট জিনিস, এক্ষেত্রে মূলধনের অনুপাতে পুরো লভ্যাংশটা কিন্তু ভাগ হয়নি, একটা পার্ট সমানভাবে হয়েছে আর একটা মূলধনের অনুপাতে হয়েছে। তাহলে সেই পার্টটা বার করে নিলাম। তারপরে যখন সেই পার্টটা বেরিয়ে গেল আমাদের কাছে স্টেপ 3-তে, তখন আমাদের পক্ষে ইজিয়ার হয়ে গেল যে মূলধনের অনুপাতে কতটা ভাগ হবে আর সমানভাবে কতটা ভাগ। তারপরের পার্টটা তো বুঝতেই পারছো, আমাদের ক্যালকুলেশন অ্যান্ড লাস্ট পার্ট ফর্মুলা ইউজ করে আমরা বার করলাম এই পুরো পার্টটা তো বাকিদের সবার কত টাকা। তাহলে এই 5টা স্টেপে আমরা করলাম। অঙ্কটা একটু দেখে বড় মনে হতে পারে, কিন্তু তোমরা আরেকবার রিভিউ করো, জাস্ট ভিডিওটাকে ধীরে ধীরে পজ করে চালাও,
যে জায়গাটায় প্রবলেম হচ্ছে। তো রিভিউ করো, প্রবলেমটা সলভ করো সেটা, এবং সাম করেও দেখতে পারো তোমরা এই তিনজনে যা টাকা পেয়েছে সেটা টোটাল লভ্যাংশের সাথে ম্যাচ করছে কি। তো এটা আমাদের লাভ ক্ষতি, যে লাভ সেটা মূলধন অনুপাতে বন্টিত হয়েছে। তো চ্যাপ্টারটা যেহেতু অংশীদার কারবার, তাই পার্টনারদের মূলধন এবং তার সময় দুটো মিলিয়ে কিন্তু এটা ডিসাইড করা হবে যে তাদের লভ্যাংশ কি অনুপাতে বন্টিত হবে, এবং সেই অনুপাতটা খুব ইম্পর্টেন্ট। একবার অনুপাত বেরিয়ে গেলে তাদের লভ্যাংশ, আমরা টোটাল যে লাভ হয়েছে তার সাথে সেই অনুপাতটাকে গুণ করে তাদের আমরা লভ্যাংশ বার করতে পারি। তাহলে এই হলো আমাদের মেন টপিক। এবার তোমাদের জন্য রইলো দুটো প্রবলেম, সেটা সলভ করো এবং কোশ্চেন নিচে কমেন্ট বক্সে জানাও যে এর আনসার কি। এবং মেন কনসেপ্টটা আমরা বোঝালাম, একটা কফি হাউসের গল্প ছিল, কফি শপের গল্প ছিল যারা তুমি বন্ধু চালু করেছে, কেন অংশীদার কারবার দরকার। আজকের দিনে তোমরা দেখছো চারপাশে কত স্টার্ট আপ হচ্ছে, তোমরা ওর মধ্যে অনেকে হয়তো স্টার্ট আপ নিয়ে অনেক ভাবনা চিন্তা করেছো, কেউ কেউ হয়তো শুরুও করে ফেলেছো, এবং সেখানে এই যে ভাগটা কিভাবে হবে লভ্যাংশ, সেটা যদি তোমরা এই জিনিসটা জানো খুব ইজিলি ভাগ করতে পারবে। তো এটা খুবই একটা উপযোগী জিনিস, এবং আমাদের পাটিগণিতের বিষয়গুলো তো আমাদের প্রত্যেক দিনের দৈনন্দিন জিনিসগুলোকে ছুঁয়ে যায়, তাই এটা বুঝতেও খুব সুবিধা হয়। তা ফর্মুলাটা দেখো, প্রবলেম আরো সলভ করো বই থেকে, টেস্ট পেপার থেকে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরো প্রবলেম নিয়ে, আরো সেশন হবে সেখানে আমরা আরো প্রবলেম এখানে সলভ করব একসাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা নোটস বানাও আর আরো কয়েকটা প্রবলেম সলভ করো, আর জানাও তোমাদের কেমন লাগছে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, অঙ্ককে ভালোবাসো আর খুব ভালো থেকো, আমি জানি তোমরা পারবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।